নমস্কার, রাত ৮টা মানে সময় জনতার দরবারের। এটা জনতার দরবার। হ্যাঁ, করোনার কথা মাথায় রেখে লাইভ অডিয়েন্স এখানে নেই, কিন্তু অবশ্যই আপনারা লাইভ পার্টিসিপেট করতে পারেন আমাদের লাইভ স্ট্রিমিং থেকে। প্রশ্ন করুন, আমাদের অতিথিরা সরাসরি আপনার প্রশ্নের উত্তর দেবেন। এটাই আপনাদের শুরুতে মনে করিয়ে দেওয়া। তবে আজ বিষয় কি নিয়ে আলোচনা করব, আসুন দেখি আজ আমরা কি নিয়ে আলোচনা করব। আজ সারা দিন পরে দাবি করাই যায়, কষ্ট করে কেষ্ট পেল কমিশন। বহু কষ্ট। অনুব্রত মণ্ডল নজরদারির ফাঁক গলে কিভাবে এদিক ওদিক করে প্রায় ২.৫-৩ ঘন্টা ফাঁকি দিয়ে গেল, ডজ দিয়ে গেল নির্বাচন কমিশনকে, সেই ছবি ক্যামেরাবন্দি করেছি আমরা। যে কোনো থ্রিলার বলিউডের চেজিং সিনকে হার মানিয়ে দিতে পারে আজ ২.৫ ঘন্টা ধরে যা হলো। আমি দেখাবো আপনাদের কি হলো, কিন্তু তার আগে আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন পরিচয়টা আসুন সেরে নিই। অনিন্দ পুলক আজ বিজেপির নেতা আমাদের সঙ্গে থাকবেন। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গে আছেন। এছাড়াও একজন চিকিৎসক আমার সঙ্গে আছেন, ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক, ক্লিনিক্যাল ট্রায়াল বিশেষজ্ঞ থাকবেন। আরো দুই অতিথি, তাদের সঙ্গে পরিচয় করানোর আগে সেই টান টান ড্রামা যা বলিউডের চেজিং সিনকে হার মানায়, দেখুন। মনে করো তুমি যখন যাবে উলুবেড়ে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি। যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর। আবার সেখানে গেলে দেখবে তিনি গেছেন কাশিম বাজার। কিছুতেই দেখা হবার জো নেই। হজবরলার গেছো দাদার গল্প আরো একবার মনে করিয়ে দিলেন অনুব্রত মণ্ডল। কমিশনের নির্দেশে নজরবন্দি বীরভূমের তৃণমূল সভাপতি। সকাল 11:40 বাড়ি থেকে বের হলেন অনুব্রত। কিছুটা তার গাড়ির সঙ্গে কমিশনের যারা প্রতিনিধি তারা থাকলেও এই মুহূর্তে পথ বিভ্রাট। তারা কিন্তু অনুব্রত মণ্ডলের যে গাড়িতে করে তিনি বেরিয়েছেন সেই গাড়ি তারা খুঁজে পাচ্ছেন না। বিভিন্ন জায়গায় খবর পাচ্ছেন যে অনুব্রত মণ্ডল নানুরের দিকে গেছেন, কিন্তু সেখানে গিয়েও তার টিকি পাওয়া যাচ্ছে না। শুরুতেই হোঁচট। অনুব্রত মণ্ডলের কনভয়ের গতির সঙ্গে কার্যত পাল্লাই দিতে পারল না কমিশনের প্রতিনিধি দল। বোলপুর থেকে লাভপুর সাঁইথিয়া ছুটল অনুব্রতর গাড়ি। খোঁজ পেয়ে এদিক থেকে ওদিক ছুটল কমিশন। অনুব্রত মণ্ডলের গাড়িকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা অনুব্রত মণ্ডল এই মুহূর্তে কোথায় রয়েছেন সেটাও কিন্তু কমিশনের যারা প্রতিনিধি তারা তার খোঁজ পাচ্ছেন না। কিন্তু সত্যিই তো, কোথায় গেলেন অনুব্রত মণ্ডল? আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে, তারপর দেখতে হবে সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবে তখন দাদা কোথায় থাকবে, তারপর দেখতে হবে প্রায় ২.৫ ঘন্টা পর অনুব্রত মণ্ডলের দেখা মিলল তারাপীঠের মন্দিরে। হিসেব কষে তৃণমূল নেতার আগেই সেখানে পৌঁছে গেলেন কমিশনের প্রতিনিধিরা। কমিশনের যারা প্রতিনিধি ছিলেন নজরদারির দায়িত্বে, তারা বলা চলে কার্যত হাঁপ ছেড়ে বাঁচলেন। কমিশন যখন তারাপীঠ মন্দিরে এসে পৌঁছলেন তার ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই অনুব্রত মণ্ডল তিনি এসে পৌঁছলেন। তারাপীঠে পুজো দিয়ে ফের ছুটল অনুব্রতর গাড়ি। মোহাম্মদ বাজার রামপুরহাট ঘুরে শিউরির পার্টি অফিস। এরপরই অনুব্রতকে ফের কমিশনের নোটিশ, নজরদারির বাইরে যেতে পারবেন না অনুব্রত মণ্ডল। মানুষ মিহিদানাও খেয়েছে, মানুষ চড়াম চড়াম ঢাকের শব্দ শুনে ওদের বন্দি বানিয়ে ফেলেছে। মানুষই ভয়ঙ্কর খেলা দিয়ে ঘিরে ফেলে আগামী দিনে লুডু খেলাতে বাধ্য করবে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আঁটোসাঁটো হওয়ার বদলে কিরকম ফাঁক ফোকর যুক্ত আছে এটা বোঝা যাচ্ছে। ৮ জন আধা সেনা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ভিডিওগ্রাফারের ক্যামেরা সবকিছু থাকলো। তবে বীরভূমে ভোটের আগের দিন স্বমহিমায় থাকলেন অনুব্রত মণ্ডল। কষ্ট করে কেষ্ট পেল কমিশন। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। প্রশ্ন করবো অতিথিকে, তার আগে নতুন অতিথির সঙ্গে পরিচয় করাই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের আর এক নেতা, বৈশ্বনাথ আগে থেকে ছিলেন। এছাড়াও বিমল শঙ্কর নন্দ একটু পরে আমাদের সঙ্গে থাকবেন। আমি শুরুতেই আসবো বৈশ্বনাথদার কাছে। বৈশ্বনাথদা, আজ সারাদিন ধরে আমরা যা দেখলাম, অনুব্রত মণ্ডল এটাই প্রমাণ করলেন যে তিনি, তাকে নজরদারি করা হোক, কমিশন করা হোক, বাহিনী বাড়ানো হোক, আসলে তিনি অনুব্রত মণ্ডলই, তিনি যা করার সেটাই করবেন। উনি তো কোনো মায়ের মন্দিরে পুজো দিতে গেছেন, মা তারা মন্দিরে পুজো দিতে গেছেন,
এখানে ওনারা যারা নজরবন্দির কথা বলছেন তারা নজর রেখেছেন, এবার তাদের নজর রাখতে গিয়ে মায়ের মন্দির পর্যন্ত তারা গেছে। এর মধ্যে তো আমি তো মানে অনুব্রতর নামে যারা দোষ চাপাচ্ছেন তাদের তো সর্বত এটা ভুল, কারণ নজরদারি দায়িত্ব যাদের তারা নজর রাখবে, যদি নজরবন্দি তারা করে থাকে সেক্ষেত্রে তো তিনি কিছু অসুবিধা করেননি কাউকে, উনি মা তারার পুজো দিতে গেছেন মন্দিরে, এটার মধ্যে আমি তো কিছু খারাপ দেখছি না। বিরোধীরা সবকিছু বিরোধিতা করছেন, ইলেকশন কমিশনের হয়ে ভারতীয় জনতা পার্টি কথা বলছেন, হাইকোর্ট তিরস্কার করছে, মাদ্রাজ হাইকোর্ট তিরস্কার করছে, আর তাকে ডিফেন্স করছে ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশনকে। এ এক অদ্ভুত ব্যাপার। এর আগে এই ধরনের একটা রাজনৈতিক দল সরাসরি একটা ইলেকশন কমিশনের হয়ে ওকালতি করা, সেটা আমি মানে এইভাবে কাজ করছেন ওরা। এখানে আমি এই কোভিড পরিস্থিতিতে যেখানে বাইরে থেকে লোক ঢুকছে এই অবস্থা, তার মধ্যে দাঁড়িয়ে যেটা করছেন, আমার মনে হয় যে নির্বাচন কমিশনকে ডিফেন্স করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির আছে বলে আমার মনে হয় না। অনিন্দ্য পুলক, এটা দেখুন, এটা বেসিক, মানে মানুষ ট্রেনের টিকিট তো এই কারণে কাটে না যে টিকিট না কাটলে পরে চেকার ধরবে এবং অসম্মান করবে। এটা মানুষ একটা রাষ্ট্র, দেশ, এটা সার্ভিস এভাবে দেখে। অর্থাৎ এনাকে যে এই যে আটকে দেওয়া হয়েছে এটাই তো যথেষ্ট লজ্জার কারণ, যে এত লোক থাকতে একমাত্র ওনাকেই কেন হাউস অ্যারেস্ট করা হলো। তারপরে উনিও এটাকে একটা কিডিশ, একটা গেমের মতন নিলে হঠাৎ করে আজকে কালী ঠাকুরের সামনে যেতে হবে, নাহলে যেন অ্যাজ ইফ তারা 100টা সিট পাবেন না। তাই এইরকম ভাবে দেখে না না, অনিন্দ্য পুলক, নিন্দার জায়গা ডেফিনেটলি আছে, সমালোচনার জায়গা অনেক আছে, কিন্তু এটা তো দিনের আলোর মতো স্পষ্ট যে অনুব্রত মণ্ডলকে ট্যাকেল করতে সত্যি শুরুতে হোঁচট খেয়ে পড়লো কমিশন। 60 ঘন্টা ভিডিওগ্রাফি, কোথায় পালিয়ে গেলেন অনুব্রত মণ্ডল তার হদিশই পেল না। মিডিয়া গিয়ে খোঁজ নিল যে সাঁইথিয়ার পার্টি অফিসার রয়েছেন অনুব্রত মণ্ডল, কমিশনের কাছে খবরই নেই। এটা ব্যর্থতা, একদম ব্যর্থতা। কারণ এতগুলো লোক, একটা লোককে যদি হাউস অ্যারেস্ট করতে না পারে এতগুলো পুলিশ, তাহলে এটা সাদা জাস্ট আমাকে বলতেই হবে, মানে আমি এটাকে কেন ডিফেন্ড করতে যাবো, আমি সেটা বলছি না। আমি হ্যাঁ, এটা যেমন একটা অ্যাঙ্গেল, আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে আমাকে হাউস অ্যারেস্ট করা হচ্ছে, এটাও যথেষ্ট কারণ ছিল চুপচাপ ঘরে বসে থাকার জন্য আর কি, এটুকুই বলবো। না, উনি কিন্তু গৃহবন্দী নন, উনি নজরবন্দী। উনি যা যা অ্যাক্টিভিটি করবেন সেটাকে ক্যামেরাবন্দি করা হবে, সেটাকে রেকর্ড করা হবে। কমিশন এটাই চেয়েছে, উনি তো গৃহবন্দী নন। আচ্ছা, যদি তাই হয় তাহলেও তো ওনার এইভাবে বেরিয়ে যাওয়াটাকে কিভাবে অ্যালাউ করবেন? অত আগে পরে এখানে অনেকটা কমিশনের দোষ আছে। আমি একেবারেই বলছি না যে কমিশন হঠাৎ এখানে মানে কমিশন খুঁজে পায়নি, তাহলে পরে সত্যিই তো প্রশ্ন উঠবে যে তাহলে এই পুলিশ এই কমিশন দিয়ে তাহলে কি করে এত এক্স্যাক্টলি। নগেন্দ্র ত্রিপাঠীর দায়িত্বে 6 জন অফিসার, তার টিমে 224 কোম্পানি, শুধু বীরভূমে মুড়ে ফেলা হলো গোটা বীরভূম। তার মধ্যে অনুব্রত মণ্ডল তিনি এপাশ ওপাশ নজরদারির ফাঁক বলে বেরিয়ে যাচ্ছে। মানে আমি যদি এত তাহলে বজ্র আঁটুনিতে ফসকা গেরো আছে, অ্যাবসলিউটলি আছে। আমি একদম পরিষ্কার বলছি, মানে এই যদি একজন মানুষকে যদি নজর রাখতে গিয়ে এরকম হোঁচট খায় তাহলে পরে আমি জানি না। মানে আবার এটাও ঠিক যে এই যে যারা বাইরের পুলিশ এদেরকে রাস্তাঘাট কে চেনাবে আর কি, মানে কোন রাস্তা দিয়ে যাচ্ছেন হয়তো ফলো করছেন। এবার অনুব্রত মণ্ডল হয়তো জানে যে এই বাদিকের গোলটা দিয়ে গেলে পরে শর্টকাটে যাওয়া যায়, এরা হয়তো জানে না, যেহেতু গাড়িটা চোখের বাইরে হয়ে গেছে এবার ডান বা করে গুলিয়েছে। কারণ তাহলে কি এখানে রাজ্য পুলিশের এখানে দরকার ছিল, ভূমিকা নেওয়া উচিত ছিল যে তারা ফলো করবে আগে এবং পেছনে থাকবে এদের গাড়ি। মানে এটাও দেখতে হবে ভেবে যে কেন তারা গলি খুঁজে পায়নি, হঠাৎ করে চোখে ভ্যানিশ হয়ে গেল। এটা যে খুব ইন্টেনশনালি আমি মনে করি না। হ্যাঁ, একটা গাফিলতি অবশ্যই আছে, কিন্তু এটা ইন্টেনশনালি মানে হ্যাঁ ঠিক আছে চলে যাক এতটা কিন্তু গা ঝাড়া দিয়েও নেই। অনুব্রত তো দিনের শেষে প্রেস কনফারেন্স করে বললেন যে কমিশনকে যে গাড়ি দেওয়া হয়েছে সেগুলো বহু পুরনো, চলেই না, তার গতি স্লট আমার গাড়ির সঙ্গে এগোতেই পারেনি। না, এটা একেবারেই অনুব্রত সুলভ মজা, মানে এটাকে আমি খুব একটা সিরিয়াসলি নিচ্ছি না। কারণ উনি বলতেই পারেন, ওনার একটা প্রত্যেকের একটা নিজস্ব স্টাইল থাকে, একটা ভোকাবুলারি থাকে, পলিটিক্যাল ভোকাবুলারি থাকে। উনি এই ভাষায় কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন এবং সম্পূর্ণ স্বাধীনতা আছে এভাবে বলার আর কি। এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমার জাস্ট এটাই। তৃণাঙ্কুর অনুব্রত মণ্ডল তিনি বারবার খেলা হবে ডাক দিয়েছেন এবং তার সঙ্গে ভয়ঙ্কর শব্দটা বারবার যোগ করেছেন। সেটা কমিশনের মনে হয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার পোলিং এর জন্য বাধা হতে পারে, বিঘ্ন ঘটতে পারে, তারা নজরবন্দি করার সিদ্ধান্ত নিলেন। আর অনুব্রত মণ্ডল সেই নজরবন্দির ফাঁক গলে বেরিয়ে গেলেন। দিনের শেষে আবার কমিশন বলল এটা করা যাবে না, রুট চেঞ্জ করলেও কমিশনকে জানাতে হবে। মানে এত কমিশন প্রচেষ্টা সত্ত্বেও, করা হওয়া সত্ত্বেও তৃণমূল নিজেদের চেষ্টা চালিয়ে যাচ্ছে, অনুব্রত মণ্ডল নিজের চেষ্টা চালিয়ে যাবেন। আচ্ছা, একটা কথা বলি, এই নজরবন্দির মানে এটা ঠিক কি অনিন্দ্যবাবু জানতেন না, আপনি সেটা বুঝিয়ে দিলেন। আজকে ওনার কিন্তু কাজ নয় যে পুলিশকে সঙ্গে সঙ্গে নিয়ে ঘোরা বা ক্যামেরাটাকে সঙ্গে সঙ্গে নিয়ে ঘোরা। যাদের দায়িত্ব আছে তাদের কাজ ওনার সঙ্গে সঙ্গে ফলো করে ঘোরা। না, তাদেরকে ফাঁকি দেওয়াও তো নজরবন্দি যিনি
তার ফাঁকি দেওয়ার মানে কোনো জায়গা নেই। ইচ্ছা থাকা পরিষ্কারভাবে উচিত নয়, কেষ্টদাসরা বলেছেন। তার সদিচ্ছা আজকে তো প্রশ্ন পরিষ্কারভাবে উঠছে। কেষ্টদাকে বলছেন, আজকে তিনি গেছেন, মায়ের দর্শন করেছেন, পুজো করেছেন, মা ওনাকে আগেই বলে দিয়েছিলেন যে 224টা আসন না 230টা আসন পাচ্ছে, মাকে উনি ধন্যবাদ দিতে গেছেন, সপ্তম দশা অব্দি হয়ে গেছে, অষ্টম দফায় ওনার কাজ সেই আসনটাই নিয়ে যাওয়া, সেটাই উনি মায়ের সঙ্গে দেখা করে বললেন, মা ওনাকে সমান কথা বললেন। এবার কমিশন ওনাকে ধরতে পারেনি, সেটা ওনাদের ব্যর্থতা। তবে আপনারাই বলুন যে কাদের ওপর ভরসা করছি আমরা, কাদের ওপর দেশ ছেড়ে রাখছি আমরা। উল্টে আমার তো ভয় হচ্ছে এনাদের থেকে কোভিড যেভাবে বাড়ছে। না, কিন্তু তৃণাঙ্কুর উল্টোটাও তো ভেবে দেখতে হবে যে এতটা কমিশনকে ফাঁকি দেওয়ার ক্ষমতা যাদের থাকে তাদের নজরবন্দি করা উচিত, এটা আপনি মানেন? এই বিরুদ্ধ মতটাও তো উঠছে। আমরা ঢুকে নিজের কাজ করেছি, চলে গেছে, কাউকে জবাবদিহি দেওয়ার ব্যাপার নেই, কাউকে ফাঁকি দেওয়ার ব্যাপার নেই। এটা যারা দায়িত্ব তাদের ব্যর্থতা, আমাদের কিছু নয়, কেষ্টদারও কিছু নয়। যাদের কমিশন দায়িত্ব নিয়ে পাঠিয়ে তারা ব্যর্থ, এবং তাদের উপর ভরসা করলে দেশটাও যে ডুববে এই ঘটনা তার আবার প্রমাণিত হলো। তৃণাঙ্কুর সঙ্গে থাকুন, নতুন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ। একটু আগে আপনাদের জানিয়েছিলাম বিমল শঙ্কর বাবু, আমাদের আলোচনা বেশ কিছুটা এগিয়েছে। আজ কমিশন ফলো করতে 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 হঠাৎ উধাও, কোটানকোট উধাও অনুব্রত মণ্ডল। তারপর এক সময় গিয়ে 2.5-3 ঘন্টা টান টান ড্রামার পরে তারাপীঠে দর্শন মিলল, বহু কষ্ট করে কেষ্ট পেল কমিশন। আপনি কিভাবে দেখছেন? না, এটা ইলেকশন হচ্ছে নাকি জেমস বন্ডের কোনো সিরিজের অভিনয় হচ্ছে আমি জানি না। পশ্চিমবাংলার ইলেকশনগুলো প্রায় ওই পর্যায়ে তো নিয়ে যাওয়া হয়েছে। ওই ছোটোবেলায় গোগ্রাসে গিলতাম না, জেমস বন্ড, জেমস অ্যাডলিচেস ইত্যাদি ইত্যাদি, তো পশ্চিমবাংলায় সেগুলোই এখন দেখতে পাচ্ছি। ইলেকশন মানে মানুষ ভোট দেবে, প্রত্যেকে তার ভোটাধিকার প্রয়োগ করবে ইত্যাদি ইত্যাদি। তা বীরভূমে এইরকম কিছু নেতাকে তৈরি করা হয়েছে যাদের চেহারাপত্র থেকে শুরু করে সব কিছু দেখলেই মানুষের আতঙ্ক তৈরি হয়, কখনো কখনো বিরক্তি তৈরি হয়। আমার আতঙ্ক হয় না, আমার বিরক্তি তৈরি হয় যে এই লোকটাকে কি করে একটা দল এতদিন সহ্য করলো। তার কারণ একটাই, কারণ হলো যে মানুষকে থ্রেট পারসেপশন তৈরি করা, যে দেখো আমি থ্রেট করতে পারি, হাত কেটে দেবো, বোমা মারবো ইত্যাদিতে, পুলিশকে ঘড়ি দেখিয়ে দেখা যায় এই কতক্ষণ টাইম লাগছে, আমি কি করতে পারি জানো। এইগুলোর মাধ্যমে একটা জিনিস কিন্তু রাজ্যের শাসক দল মানুষের কাছে পৌঁছে দিয়েছে, যে তারা গণতন্ত্রটাকে তাদের মতো করে খেলবে। এখন অনেকদিন খেলেছো তোমরা, তো সবসময় খেলবে তার তো কোনো নাও হতে পারে। ফলে আজকে খেলাটা অনেকটাই বন্ধ হয়ে গেছে। ধরুন আপনাকে কথা বলি, এই যে কথা বলছে খেলা হবে, আচ্ছা খেলা হবে না হয় সে সবাই খেলাধুলো করুক, ভয়ঙ্কর খেলা হবে। আপনি পুরোনো ইয়েগুলো দেখুন তো, এই লোকটা কি এমন শক্তিশালী যে গোটা পলিটিক্যাল সিস্টেমটাকে নিজের হাতে নাচাতে পারে। বসুনদা উত্তর দিন। ইয়ার কি হচ্ছে এখানে নাকি রাজনৈতিক ব্যবস্থা? আসলে 2016 সালেও হেরেছে, 2019-এও হেরেছে, 2021-এও বিজেপি হারবে। বৈশ্বনাথদার সঙ্গে যান্ত্রিক কোনো সংযোগে আমাদের ত্রুটি হচ্ছে, আমরা দ্রুত ফিরে আমরা আসবো এই তর্কে। কিন্তু আরো একটা মারাত্মক ছবি, আমি শুরুতেই বলছিলাম বলিউডের চেজিং সিনকে আজ হার মানিয়ে দিতে পারতো এই 2.5 ঘন্টার টান টান নাটক যা কমিশন এবং অনুব্রত মণ্ডলের মধ্যে আমরা দেখলাম। এরপর আমরা বীরভূমের নানুরে যখন গিয়েছিলাম, মারাত্মক ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। বোমা বাঁধছেন একদল মানুষ এবং আপনি বিশ্বাস করতে পারবেন না কি বেপরোয়া তারা। ক্যামেরা দেখে বোমাগুলো লুকোনোর চেষ্টা করছে না, বেঁধেই যাচ্ছেন বোমা। তারা বলছেন ভোট চলছে, অর্ডার আছে, কিন্তু কাদের অর্ডার দেখুন। নানুর আছে নানুরেই। খোলা মাঠের মধ্যে বাঁধা হচ্ছে বোমা। শেষ দফার ভোটের আগের দিন নানুরে বোমা কারখানার হদিশ। উদ্ধার গুলিও। নানুরে বোমার আতুর ঘরে নিউজ 18 বাংলা। তখন বেশ কয়েকজন বোমা বাঁধতে ব্যস্ত। কাদের নির্দেশে বাজছিল? কোনো দলের ডিমান্ড ছিল এই বোমার? এটাও বলতে পারবো না। কারা বানানোর এই নির্দেশ দিয়েছিল? এটার নাম করা যাবে না। তোমরা কি এখানকার বাসিন্দা? এখানে মানে মুর্শিদাবাদ থেকে এসেছি ভাই। এখানে তোমরা কি সারা বছর এই কাজ করো? সারা বছর এই কাজ করি। নির্বাচনের আগে আমাদের নিয়ে আসা হয় ভাড়া করে। এই যে বিভিন্ন জায়গাতে নাকা চেকিং চলছে, বিভিন্ন গ্রামে পুলিশ রয়েছে, তাদের নজরে এড়িয়ে তোমরা এখানে আছো কি? মানে বাইকে করে নিয়ে এসছে, লুকিয়ে মাঠে রাখে। পুলিশ এখনো পর্যন্ত নজরে আসে? পুলিশ আমাদের লুকিয়ে থাকতে হয়, মাঠে ঘাটে থাকতে হয়।
কালকে তো নির্বাচন, তারপরে তোমরা কি এখানেই থাকবে না কি করবে, নাকি আজকে রাতেই চলে যাবে? কালকে পর্যন্ত থাকবো। কালকে পর্যন্ত থাকবে। কালকে পর্যন্ত থাকবো। তারপরে কখন এলাকা কখন ছাড়বে? এলাকা আপনার গণনার পর দিনে ছাড়তে পারি। সপ্তম দফার ভোটের দিনও নানুরে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় আস্ত একটি বাড়ি। 20 এপ্রিলও নানুরে বোমাবাজির অভিযোগ ওঠে। এবার ভোটের আগের দিন নানুরের খুজুরিপাড়ায় তাজা বোমা উদ্ধার। ভোটের আগের রাতে সাঁইথিয়ার আমোদপুরেও 3টে তাজা বোমা পাওয়া যায়। প্রশ্ন উঠছে, যেখানে ভোটের আগে বীরভূমে অতিরিক্ত 6 জন আইপিএস, 224 কোম্পানি আধা সেনা, সর্বত্র নাকা চেকিং, তা সত্ত্বেও এত বোমা কোথা থেকে? ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় ও ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। আমি আলোচনায় আসবো, আমার সঙ্গে তৃণমূলের 2 প্রতিনিধি আছেন। আমি বৈশ্বনাথদার কাছে শুরুতে আসবো। বৈশ্বনাথদা, আমার সাংবাদিক জীবনে আমি বহুবার এরকম বোমা উদ্ধার, তাজা বোমা উদ্ধার খবরও বলেছি, ছবিও আমরা দেখিয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠানে যখন থেকেছি তখনই দেখিয়েছি। বিশ্বাস করুন, ক্যামেরার সামনে বোমা বাঁধার ছবি প্রকাশ্যে খোলা মাঠে, এ ছবি আগে কখনো দেখিনি, যা আজ আমাদের দর্শকদের দেখালাম। আপনার বক্তার মন্ডলের বাড়িতে বোমা বিস্ফোরণের কথা মনে আছে? বিস্ফোরণ তো আমি বলছি না, বোমা বাঁধা, বেপরোয়া হয়ে লুকোচ্ছেই না বোমাটা, ওখানেই বাঁধছে ক্যামেরার সামনে। নির্বাচন কন্ডাক্ট তো ইলেকশন কমিশন করছে, পানিশমেন্ট ওরা করছে, ট্রান্সফার ওরা করছে, পোস্টারিং ওরা করছে, ইলেকশন কমিশন তার দায়িত্ব এত কিছু। তাহলে এই যে ছবি আপনি বলছেন, আমরা সিপিএম আমলে দেখেছি বোমার কারখানা, বোমা বিস্ফোরণ, আপনি একটা বোমা বাঁধার ছবি দেখিয়েছেন। এবং যারা ইলেকশন কমিশন ইলেকশন কন্ডাক্ট করছে, যারা আধা সামরিক বাহিনীর 2 লক্ষ এনেছে এই কোভিড পরিস্থিতির মধ্যে, তাদের কাছে জাস্টিফিকেশনটা চাওয়া উচিত যে তারা এটা কিভাবে দেখছেন। আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করি। না না, ঠিক, আপনি একদম ঠিক কথা বলছেন, আপনি খুব জাস্টিফাইড লজিক্যাল কথা বলছেন বৈশ্বনাথদা। কিন্তু আমার একটা ছোট প্রশ্ন আছে। ওই জেলার দণ্ডমুণ্ডের কর্তা তৃণমূলের, তিনি ভয়ঙ্কর খেলা হবে নিদান দিয়েই যাচ্ছেন, আর ভোটের আগের দিন ক্যামেরার সামনে অকুতভয় কিছু লোক বোমা বাঁধার ছবি আমাদের সামনে তুলে ধরছে। দুটো কি নেহাতি কাকতালীয়? দেখুন, এইভাবে কিছু মেলানো যায় না। 2016তেও ওনাকে নজরবন্দি করার পর বিজেপি হেরেছিল, সিপিএম হেরেছিল, 2019এও বিজেপি হেরেছিল, 2021এও বিজেপি হারবে। আমি আপনাকে বলছি এটা ধরনের সে তো মানুষ বিচার করবেন, যারা ভোট দিচ্ছেন, এলাকার মানুষ, বীরভূমের মানুষ। 2 তারিখ তা ফয়সলা হবে। আমি বিমল শঙ্করদার কাছে আসি। বিমল শঙ্করদা, মানে এটা তো কোন যুক্তি দিয়ে কি খণ্ডন করা যায় যে কমিশনের দায়িত্ব, নগেন ত্রিপাঠী নিজে ওখানে 6 জন অফিসারকে তার টিমে পাঠানো হয়েছে, তারপরও আগের দিন এত বেপরোয়া মানুষ ঘুরে বেড়াচ্ছেন, কমিশনের কাজ কি, বাহিনীর কাজ কি তাহলে? আমি একটা কথা বলি কি, আমার মনে আছে বছর 25-26 আগে হবে, আমার স্পষ্ট মনে আছে, বিহারে নির্বাচনের আগে ঠিক এইরকম কিছু দৃশ্য দেখানো হয়েছিল। গোটা দেশ আঁতকে উঠেছিল। এইরকম কিছু লোক বলেছিল আমরা আসছি, আমরা বোমা মারছি, এটা আমাদের কাজ। বলে অন্য সময় তোমরা কি করো না, চুরি ডাকাতি করি আমরা। এইগুলোই ছিল বিহারের কালচার। বাট বিহার হ্যাজ চেঞ্জ ইটস কালচার। বিহার তার কালচার বদলে ফেলেছে। বক্তার মণ্ডলের বাড়িতে বোমা বিস্ফোরণ পশ্চিম মেদিনীপুরে যেটা ঘটেছিল, কেশপুরে, জানি আমি গড়বেতা অঞ্চলে, এই নানুরের খুজিটিপাড়া অঞ্চলে বামপন্থী সিপিএম এর লোকজন কিছু গরিব মানুষকে মেরে দিয়েছিল, সেটাও আমি জানি। তা আমরা তো এই সংস্কৃতি থেকে মুক্তি পেতে চেয়েছিলাম। সেই মুক্তি দিতেই তো 224 কোম্পানি শুধু বীরভূমে, মুক্তি দিতেই তো নগেন্দ্রনাথ ত্রিপাঠীর নেতৃত্বে 6 আইপিএস বীরভূমে শুধু। আমি একটা কথা বলি, নির্বাচন কমিশনের নিজের কোনো বাহিনী নেই। নির্বাচন কমিশন সমস্ত কিছু নির্ভর করে আইদার স্টেট পুলিশ বা সেন্ট্রাল পুলিশের, তাতে যৌথ অ্যাসিস্ট্যান্সের ওপরে। এখন যদি হিংসাটা আপনার ভেতরে থেকে যায়, আপনি যদি হিংসাকে দূর করতে না চান, হিংসাকে যদি আপনি আপনার রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগান, কোনোদিন এটাকে ব্যবহার করা যাবে না। এই 2016-র জেতা 2019-এর জেতা দিয়ে ব্যাখ্যা করা যাবে না। 2021-এ কেউ একজন জিতবে, তারপর সেও তার মতো করে বুঝে নেবে
অর্থাৎ সমাজ রাজনৈতিক না ব্যবস্থা কিন্তু যে যতটা সহজভাবে আপনারা শাসক দলের ঘাড়ে দায় দিচ্ছেন বা শাসক দল কমিশনের ঘাড়ে দিচ্ছে, বিষয়টা কি ততটাই দুয়ে দুয়ে চার করার মতো? আমি অনিন্দ্য পুলকের কাছে আসবো। অনিন্দ্য পুলক, যারা বোমা বাঁধছেন, আমরা তো তাদের প্রশ্ন করলাম বরাতটা কোন দল দিচ্ছে আপনাদের, তারা সে বিষয়ে মুখ খুললেন না, বললেন আমাদের কাছে অর্ডার আছে, সবাই অর্ডার করে, মানে প্রয়োজন সবার, এই মেকানিজম সবাই ইউজ করছে, একা শাসক দল একা কমিশন। এটাকে বলা যেতে পারে যে ডেমোক্রেটাইজেশন অফ ভায়োলেন্স, অর্থাৎ ভায়োলেন্সকে স্বীকৃতি দেয়া। মানে এবং যেহেতু এটা প্রকাশ্যে, এবং যেটা বারবার তুমি বলছো যে ক্যামেরা দেখে, অর্থাৎ ওরা কিন্তু জানে যে এটা প্রচার পাবে, মুহূর্তের মধ্যে ভাইরাল হবে, তা সত্ত্বেও ওদের মিনিমাম ভয়ডর নেই। মানে বুঝতে হবে এর পেছনে একটা বড় কোনো হাত যদি না থাকে তাহলে সাধারণত এরকম একটা অ্যাটিটিউড দেখানো যায় না। কারণ সংবাদ মাধ্যমকে সবাই ভয় পায়, এটা ঠিক যে কোনো একটা ধরুন এমন একটা অসামাজিক কাজ যেটা আমরা কখনোই খুব স্বাভাবিক মস্তিষ্কে আমরা ক্যামেরার সামনে করতে চাইবো না, বিকজ মানে আমি ওরকমভাবে ভাইরাল হতে চাইবো না, কারণ এই কাজটা খারাপ আমি জানি। বাট এই কাজটা যে খারাপ সেটুকু বোধ পর্যন্ত এদেরকে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র এদেরও দোষ দেবো না, কারণ এরা বলছে যে এদের মাথায় কোনো একজন আছেন যার নামটা বলেনি, বা যদিও বলেও থাকে তোমরাও বলবে না, সেটাই স্বাভাবিক। বা যদি ধরো ওরা বলছে না, তার কারণটা হচ্ছে যে এই নামগুলো ওরা বললে পরে এদের লাইফ রিস্ক আছে, সেটাও তো সত্যি। অর্থাৎ একটা লোক রুটি রুজির জন্য এরকম কিন্তু কোনো নির্দিষ্ট এবিসিডি নাম তো বলছে না, ওরা তো বলছে না একটা দলের বরাত, ওরা বলছে সবাই বরাত দেয়, ওরা কোনো নাম বলছে না, বলছে সবাই বরাত দেয়। তার মানে বাকি রাজনৈতিক দলগুলো যে এর থেকে দূরে, সেটা তো স্পষ্ট হচ্ছে না। তৃণাঙ্কুরের রিঅ্যাকশন, তৃণাঙ্কুর খুব দ্রুত, আমি আসবো তৃণাঙ্কুর খুব দ্রুত। আমি দ্রুত হলে খুব লাইটে বলছি। আজকে আমার নরেন্দ্র মোদী বলেছিলেন যে জামা কাপড় দেখে মানুষকে চেনা যায়, ধর্ম বোঝা যায়। কৈলাস বিজয়কে বলেছিলেন যে খই খাওয়া দেখে, চিড়ে খাওয়া দেখে বোঝা যায় যে সে কে। তার মানে আজকে লোকটা যে গেরুয়া রঙের একটা গেঞ্জি পরেছিল, সে কি কোন দলের বোম বাজছে গেঞ্জি দেখে তবে কি ধরে নেওয়া যায়? কেউ একজন প্রশ্ন করেছেন। যাই হোক, আমি লাইটার নোটে বলি, যে করুক এটা খুব বাজে ঘটনা। আজকে ইমিডিয়েট আপনারাও, শাসক দল কিন্তু এ দায় এড়াতে পারে না, শাসক দল দায় এড়াতে পারে না। তৃণাঙ্কুর, আমি আসবো ডক্টরের কাছে, কিন্তু তার আগে বীরভূম নিয়ে যখন এত কাণ্ড, তখন বীরভূমে কমিশনের বাড়তি নজরদারি হবে সে বিষয়ে নিঃসংশয় থাকা যায়, এবং সেই নজরদারির জন্য কি কি বন্দোবস্ত করা হচ্ছে, কিভাবে নজরদারি কমিশনের, দেখবো। বীরভূমে কমিশনের বাড়তি নজর, নগেন্দ্র ত্রিপাঠীকে আগেই বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। ভোটে বীরভূম জেলার বিশেষ দায়িত্বে আইপিএস নগেন্দ্র ত্রিপাঠী। নগেন্দ্র ত্রিপাঠীর টিমে আরো 6 অফিসারকে পাঠিয়েছে কমিশন। 30শে এপ্রিল পর্যন্ত বীরভূম জেলায় দায়িত্ব সামলাবে এই টিম। শান্তিতে ভোট করতে বীরভূমে বাড়তি বাহিনীরও ব্যবস্থা রাখছে নির্বাচন কমিশন। শেষ দফা ভোটের সবথেকে বেশি বাহিনী থাকছে বীরভূম জেলাতেই। বীরভূমে মোট 224 কোম্পানি বাহিনী মোতায়েন। বীরভূমের 11 আসনে 3908 বুথে ভোট। প্রায় 1500 বুথে থাকছে সিসিটিভি নজরদারি। সিসিটিভি এবং ওয়েবকাস্টিং মিলিয়ে নানুরের অধিকাংশ বুথে নজরদারি। কমিশনের নজরদারিতে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও। করুক না, ভালো লেগেছে করেছে, আমার কাজ আমি করে যাবো। হ্যাঁ, খেলা হবে, খেলা বন্ধ হবে। 200 মিটারের মধ্যে কেউ থাকতে পারে, 200 মিটারের মধ্যে হাউসে আসছে। ম্যাডাম এই করে আমি আপনাকে বিশ্বাস দিলাম। দ্বিতীয় দফায় নন্দীগ্রামের ভোটে আইপিএস নগেন্দ্র ত্রিপাঠীকে দায়িত্ব দিয়েছিল কমিশন। সেই নগেন্দ্র এখন বীরভূমে। নন্দীগ্রাম তো যা তা করে এসছে, আপনারা দেখেছেন। এখন দেখি বীরভূমে পাঠিয়েছে, বীরভূমে কি করে সেটাও আমরা লক্ষ্য রাখছি, আমরা দেখছি। বীরভূমের সীমান্তগুলোতেও চলছে বাড়তি নজরদারি। শেষ দফায় শান্তিতে ভোট করিয়ে পাস সার্টিফিকেট পেতে মরিয়া নির্বাচন কমিশন। লক্ষ্য একটাই, শেষ দফার ভোটও যাতে নির্বিঘ্নে শেষ করা যায় এই বীরভূম জেলাতেই। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, বীরভূম। ভোট নিয়ে তপ্ত বীরভূম, তপ্ত নানুর এবং তপ্ত আলোচনা হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে। তারা কি মানুষের কথা ভুলে যাচ্ছেন, যারা এই মুহূর্তে কোভিড বিধ্বস্ত, যারা কোভিডে কিভাবে বাঁচবেন তার কথা ভুলে যাচ্ছেন? আমার সঙ্গে রয়েছেন ডক্টর ভৌমিক। ডক্টর ভৌমিক, আপনিও এতটা বড় ফেজে আমাদের নির্বাচন, 8 দফায় আমাদের নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন প্রক্রিয়াটা দেখছেন, কোথাও কি আপনার মনে হচ্ছে যে কোভিড এই মুহূর্তে সেকেন্ডারি পজিশনে রয়েছে?
ডক্টর ভৌমিক আছেন আপনি? না, খুব সম্ভবত ডক্টর ভৌমিকের সঙ্গে আমাদের যোগাযোগ ছিন্ন হয়েছে। আমরা আবার যাব, আসুন তার আগে একটা খবর আপনাদের দিয়ে দিই। আপনারা জানেন, অত্যন্ত দুঃখের খবর যে খড়দার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট হয়ে যাওয়ার পর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার, কাজল সিনহা। আজ তার স্ত্রী এফআইআর করেছেন এবং অভিযোগ পত্রে তিনি নাম দিয়েছেন সুদীপ জৈন, ডেপুটি ইলেকশন কমিশনারের। কি তার বক্তব্য? অভিযোগ পত্রে কাজল সিনহার স্ত্রী অভিযোগ করছেন যে তার স্বামীকে অনিচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে। 3টে দফা একসঙ্গে ক্লাব করা হলে করোনার দাপট কমতো, তাহলে এরকম মর্মান্তিক মৃত্যু হতো না। একবার দেখব কি বলছেন এই প্রসঙ্গে ববি হাকিম, তৃণমূল নেতা, এবং পাল্টা বিজেপির শ্রমিক ভট্টাচার্য। বাংলায় কোভিডটা একেবারে নিয়ন্ত্রণের মধ্যে ছিল। কোভিডটার এই আউটব্রেকটা হয়েছে এই নির্বাচনে এবং এই প্রচুর মানুষকে নিয়ে আসা হয়েছে। সেজন্য এটার জন্যই বারবার নির্বাচন কমিশনকে বলা হয়েছিল যে নির্বাচনটাকে 2-3 ফেজে কি 4 ফেজে, পরের দিকে যখন খুব কোভিড হলো তখন বলা হলো যে আর 3টে ফেজ আছে, একসাথে ক্লাব করে দাও। সেটাও নির্বাচন কমিশন করলেন না এবং করলেন না। এটা দেখাই যাচ্ছে যে নরেন্দ্র মোদীর সুবিধার জন্য উনি যতক্ষণ না চাইলেন ততক্ষণ নির্বাচন কমিশনের ক্ষমতা হলো না যে নির্বাচনটাকে ক্লাব করা বা প্রচারে করা। বৌদি যেটা করেছেন এটা নিশ্চিতভাবে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা এই কথাটাই বারবার করে নির্বাচন কমিশনকে বলছিলাম। তিনি স্বামীহারা হয়েছেন, একটি শোক সন্তপ্ত পরিবার। তারই মামলা নিয়ে এই মুহূর্তে আমরা দলের পক্ষ থেকে কোনো মন্তব্য করব না। রাজনীতির চর্চা তো চলবেই। আমাদের সঙ্গে ডক্টর ভৌমিক রয়েছেন, আমি তার কাছে আসি। ডক্টর ভৌমিক, এই মুহূর্তে কোভিডের যা সিচুয়েশন, আমি এই রাজ্যের কথাই আপনার থেকে জানতে চাইব। কোথাও কি ভোটটা ফোর ফ্রন্টে চলে এসেছে আর সেকেন্ডারিতে কোভিড? একদম গ্রাউন্ড ওয়ার্কার হিসেবে আপনি কি সেরকম দেখছেন, নাকি ছবিটা আসলে এতটা গ্রেভ নয়? না, আপনি একেবারেই ঠিক বললেন যে আমাদের রাজ্যে দুঃখের সাথে জানাই যে ইলেকশন ভোট মানুষের জীবনের থেকে বেশি ইম্পর্টেন্স পেয়েছে। আমরা দেখি, যদি একটা পরিসংখ্যান দেখে নিই, ফেব্রুয়ারি 26 তারিখে যখন ভোটটা ডিক্লেয়ার হলো তখন 500টা বা 600টা কেস পশ্চিমবাংলায় হচ্ছিল, সেটা গিয়ে আজকে দাঁড়িয়েছে প্রায় 15,000 ছুঁই। 16,403 যখন ভোট শুরু হলো এবং আমরা প্রত্যেকটা 16,403। সো আমরা দেখতে পাচ্ছি যে এর যে পরীক্ষানটা আছে, যে পুরো নাম্বারটা, সেটা 1.5 মাসের মধ্যে প্রায় 30 টাইমস হয়ে গেছে, 30 ভাগ। আরো কিছু যেখানে জিনিস তুলে ধরতে হবে, যখন এর মাননীয় ইলেকশন কমিশন ওনারা নিজে একটা গাইডলাইন তৈরি করলেন আগস্ট 2020-তে, যে তাদের গাইডলাইনে যেটা বলে যে গুড ইলেকশন প্র্যাকটিস, সেই একটা গাইডলাইন কিন্তু মানা হলো না। যে কোনো পার্টির যে জমায়েতগুলো হয়েছে সেইগুলোতে আমরা কি দেখলাম, যে লক্ষ লক্ষ লোক, এক পার্টি হোক বা অন্য পার্টি হোক, সেখানে মাস্ক ছাড়া বসেছেন, একেবারে সোশ্যাল ডিস্টেন্সিং মানেননি। অ্যাবসলিউটলি। ডক্টর ভৌমিক, আমি নাটশেলে আপনার কাছে জানতে চাইবো, আপনার অ্যাসেসমেন্ট কি যে করোনার বাড়বাড়ন্তের কারণ ইলেকশন এবং তার এই ব্যাপক প্রচার পদ্ধতি? একটা তো ডেফিনেটলি যে প্রচারটা ভীষণভাবে গুড ইলেকশন প্র্যাকটিস যেটা ইলেকশন কমিশন করেছিলেন তাকে কিছুভাবেই ইমপ্লিমেন্ট করা হয়নি। না সরকার করেছেন, না ইলেকশন কমিশন করেছেন, কেউই করতে পারেনি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এত অন্ধ হয়ে গেছি ইলেকশনের জন্য, যে যেই স্ট্র্যাটেজিগুলো 2020-তে আমাদের এই করোনা মোকাবিলাতে হেল্প করেছিল, যেমন মাইক্রো কন্টেনমেন্ট জোন, সে কোনো মাইক্রো কন্টেনমেন্ট জোন আমরা করিনি, কোনো আমরা কিছুই তো, এগুলো তো সত্যি কিছু হয়নি। মানে কন্টেনমেন্ট, লকডাউন, নাইট কারফিউ শব্দগুলোকে আপাতত বাদ দিয়ে রাখা হয়েছে। ডক্টর ভৌমিক, আমি আবার আসবো আপনার কাছে। বৈশ্বনাথদা, আপনিও বলবেন। আমি খুব দ্রুত বিমল শঙ্কর বাবুর কাছে যাব। বিমল শঙ্কর বাবু, এটা তৃণমূল যখন বলছে, আপনারা বলছেন একটা রাজনৈতিক অবস্থান থেকে তারা বলছেন ইলেকশন আর করোনাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। একজন একদম ফ্রন্ট ওয়ার্কার, ফ্রন্ট ফুটে থেকে যিনি কাজ করে এসেছেন এতদিন, তিনিও তো একই কথা বলছেন, পলিটিক্যাল এক ডক্টর। দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে নির্বাচন যখন চালু হয়ে গেছে, নির্বাচনটা কমপ্লিট করতে হবে।
ভালো হতো কি মন্দ হতো, নির্বাচন কমিশনের ভূমিকা কি, রাজ্যের ভূমিকা কি, কেন 8 দফা, সে নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। সেই আলোচনায় যাওয়া মানে সময় নষ্ট করা, আমি সেই আলোচনায় যেতে চাই না। এবং এই যুক্তিও তো আছে যে মহারাষ্ট্র বা দিল্লি আমাদের চেয়ে অনেক বেশি করোনা, সেখানে তো নির্বাচন নেই, কিন্তু তা বলে নির্বাচনে করোনার প্রভাব পড়ছে না, নিশ্চয়ই পড়ছে। তাই এই আলোচনাগুলো করে অযথা লাভ নেই। আর এটাকে অযথা আপনি দাগিয়ে দিচ্ছেন কিভাবে, যখন একজন ডক্টর বলছেন, যখন এত বড় অভিযোগ সুদীপ জৈনের বিরুদ্ধে করছেন কাজল সিনহা স্ত্রী? ওই অভিযোগটা একটা ননসেন্স অভিযোগ, এই অভিযোগের কোনো গুরুত্ব নেই, ওই অভিযোগ নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি শুধু একটা কথা বলবো, নানুন নিয়ে কথা হচ্ছে, সেখানে চণ্ডীদাস বলে একজন জন্মেছিলেন, জানেন আপনি? তিনি একটা কথা বলেছিলেন, শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এইটা আমরা কেউ ভেবেছি কি আদৌ? আরে রাজনীতি তো আমিও এখন করছি, একদিন রাজনীতি করিনি, কিন্তু আমরা প্রত্যেকে তো আলটিমেটলি মানুষ, সমাজটার তো উন্নতি চাই। তাহলে আমরা কি এইটা ভাবতে পেরেছি একবারও? তাহলে যদি হতো তাহলে এই ভয়ঙ্কর খেলার কনসেপ্ট না, সেটা তো সব দলকে ভাবতে হবে। অ্যাবসলিউটলি আমি একমত আপনার সঙ্গে। ডক্টর এখানে জোরে জোরে মাথা নাড়ছেন, তিনি বলছেন মানুষের কথা কি ভাবেননি। বৈশ্বনাথ দা আসবো বিমল শঙ্কর দা, বৈশ্বনাথ দা। আমি আরা স্ত্রীর কথাকে উনি ভ্যালু দিতে চাইছেন না। যদি আজকে 8 দফায় ভোট না করা হতো, লাস্ট থার্ড যে 3টে দফা হয়েছে সেটাকেও 1 দফায় করা যেত। আজকে কাজল সিনহাকে মৃত্যু মুখে যেতে হলো। বৈশ্বনাথদের সঙ্গে আবার আমাদের যোগাযোগের ত্রুটি হচ্ছে, আমি তৃণাঙ্কুরের কাছে আসবো। আমরা অভিযোগটা বুঝতে পারলাম তৃণাঙ্কুর, কিন্তু এটা তো কনফার্ম করা যায় না যে এই 3 দফাটা ক্লাব করে দিলেই কাজল সিনহার যে মর্মান্তিক পরিণতি হয়েছে সেটা আটকানো যেত। সবচেয়ে আগে ধিক্কার জানাই, লজ্জা হচ্ছে এখানে বসে সত্য বিপদের বিধবা একজন কাজল সিনহার স্ত্রীকে আগে বিমল বাবুর মতন অধ্যাপক বলছেন ননসেন্স। এটাই কথাটা আমার অত্যন্ত খারাপ লাগলো, কুরুচিপূর্ণ বলে আমার মনে হলো। আজকে বোধহয় আজকে তিনি এইভাবে না বললেই ভালো করতেন। কেন আজকে তিনি শুধু তাকে অপমান করলেন না, বাংলার সমস্ত মহিলাদের তিনি অপমান করলেন। যাই হোক, দেখুন এইভাবে হয়তো কোনো একটা কারণে তো কোভিড বাড়ে না, কিন্তু আপনি জানেন যে আমার যদি বাড়ির কোভিড হয়, আমার থেকে কিন্তু 5 জনে ছড়িয়ে যেতে পারে। আমার কিন্তু কোভিড হলো কোন কারণ থেকে, একটা কারণে নয়। কিন্তু যে কোনো প্র্যাকটিক্যাল এটা বোঝানোটা খুব সহজ বা বলা খুব সহজ। আজকে আমরা 1 বছর আগে যা মানতাম, যদি সেটা সত্যি হয়, তো বা সেই শিক্ষা যদি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যদি সত্যি হয়, আজকে এতদিন ধরে গ্যাদারিং, এতদিন ধরে ক্লাস্টার হওয়া অবশ্যই একটা বড় প্রভাব ফেলেছে। বিমল শঙ্কর বাবু, বেশ, বিমল শঙ্কর বাবু উত্তর দিন। আমি আসবো অনিন্দ্যপুলা, প্লিজ বিমল শঙ্কর বাবু উত্তর দিন। তৃণাঙ্কুর আসছে আবার, বিমল শঙ্কর বাবু। আমি কোনো উত্তর দেবো না, আমি শুধু এই কথা বলছি, পিউ মহিলাদের প্রতি আমার পূর্ণ সম্মান করি। আমি মহিলাদের, আমি কোথাও কাজল সিনহার স্ত্রীকে ননসেন্স বলিনি, ভালো করে বুঝতে হবে। এই যে অভিযোগ যেভাবে সুদীপ জৈনকে ট্যাগ করে দেওয়া হয়েছে, এই ব্যাপারটাকে আমি বলেছি ইটস এ ননসেন্স। এর বেশি আমি আবার একই কথা বলছি, তাহলে তো ভারতের রাষ্ট্রপতিকেও ট্যাগ করে দেওয়া যায়। যারা আইনকে এইভাবে ব্যাখ্যা করে, এই প্রসেসটাকে আমি ননসেন্স বলেছি। আপনি বলুন কাকে ননসেন্স কোনো ভদ্রমহিলা ভদ্রলোককে আমি ননসেন্স বলিনি। অভিযোগ করেছেন তাকে ননসেন্স বলছেন। আই এম কনসাস অ্যাবাউট মাই ওন পজিশন। আপনি ফেরত দিন এই কথাটা। আপনি বলতে পারেন না কেন ননসেন্স বলেছি? অভিযোগ কারীকে বলি, বলতে পারেন না কেন ননসেন্স? আমি নেব না, অভিযোগ করছেন আমি নেব না, আমি অভিযোগকারীকে বলিনি, আমি অভিযোগটাকে বলেছি। আজকে এইভাবে আমরা অন্তত আশা করব যে সত্যিই কাজল সিনহার মৃত্যু অত্যন্ত খারাপ একটা খবর, অত্যন্ত খারাপ ঘটনা। এটা নিয়ে একটা সেন্সিবল ডিবেট হোক, যদি ডিবেট হয়, এমন নয় যেখানে শুধু রাজনীতির জন্য রাজনীতি হবে। অনিন্দ্য পুলক, আপনি কিছু বলতে চাইছেন? আমি যে এইভাবে দেখতে চাইছি বিষয়টা, যে একটা নির্দিষ্ট স্টেট অফ মাইন্ডের একটা রিফ্লেকশন, অর্থাৎ উনি এখন যে স্টেট অফ মাইন্ডে রয়েছেন সেখান থেকে একটা বিচার পাওয়ার চেষ্টা, অ্যাজ ইফ মনে হবে এটা ইলিউশনের জায়গা থেকে। আমি কিন্তু বলছি এটা কমপ্লিটলি ইলিউশন, যে এরকম ভাবে একজনের নামে কেস করা যায় এবং এর জন্য শুধুমাত্র পলিটিক্সই দায়ী। আমি যেটা অ্যাওয়্যার করতে চাইছি সেটা হচ্ছে করোনা নামক বিষয়টাকে। উনি বলছেন এই একটাই ননসেন্স, আপনি বলছেন এটা ইলিউশন, বিষয়টা লঘু হয়ে যাচ্ছে না। না, এরকম করা যায় না। আমি যে কারণে আগে বললাম যে এটা একটা নির্দিষ্ট স্টেট অফ মাইন্ডের রিফ্লেকশন। ওই স্টেট অফ মাইন্ডে আমি থাকলে আমিও করতাম। আমি কিন্তু আমাকে নিজেকে তার বাইরে রাখছি না, আমি একদম আমাকে নিজেকে ওনার জায়গায় বসিয়ে তারপরে বলছি। যখন আমরা পরে ভেবে দেখবো, আমি যেটা বলতে চাইছি এই যে কোভিডটাকে, দাদা আমি বলছি কি, এই কোভিডটাকে সবসময় পলিটিক্সের সাথে যুক্ত করে কোভিডটা হ্যান্ডেল করতে যে আমরা পারিনি, সেটা থেকে খানিকটা রেহাই পাওয়ার চেষ্টা করছি না তো? না, হ্যান্ডেল না করতে পারার দায় কি একা রাজ্য সরকারের? এটাও তো প্রশ্ন। আমি এই প্রশ্নের উত্তর নেব, তার আগে বৈশ্বনাথ কিছু বলতে চান। আসবো অনিন্দ্য পুলক, আমি আসছি। বৈশ্বনাথ,
আমাকে বলুন না প্রধানমন্ত্রীর কাছে প্রায়োরিটি কোনটা, দেশের কোভিড মোকাবিলা করা না পশ্চিম বাংলায় এসে ষড়যন্ত্র করা? উনি রাস্তায় যেতে যত টাকা খরচা হচ্ছে তা দিয়ে কি অক্সিজেন মানুষ পাচ্ছে না? কোন চিন্তা চলছে, মানুষ মারা যাচ্ছে ভূপালে। 2010 সাল থেকে অক্সিজেন হয়ে গেল, সিপিএম অক্সিজেনের নানান রকম প্ল্যান করে বলেছিলেন, এখন পাওয়া যাচ্ছে না কেন? হঠাৎ করে স্বাধীনতার 47 সালে পরে হঠাৎ করে আপনারা তর্ক করবেন কিন্তু জনতার দরবারে জনতাই শেষ কথা। তাই জনতার প্রশ্ন লাইভ স্ট্রিমিং দেখতে দেখতে সুমন্ত রায় প্রশ্ন করেছেন। কি প্রশ্ন? রাজনৈতিক দলগুলো আগে কেন রাশ টানেনি, প্রশ্ন করছেন সুমন্ত রায়। এখানে দুই দলের প্রতিনিধি আছেন, আমরা তাদের কাছে আসি। উত্তর দিন বিমল শঙ্কর বাবু। প্রথম কথা হচ্ছে যে যখন একটা প্রসেস শুরু হয় তখন কিন্তু এই রকম সমস্যা ছিল না, কিন্তু যখন প্রস্তাব এলো যে না আপনারা নিজেদের কন্ট্রোল করুন, কন্ট্রোল করা হয়েছে। বাকি দল কে কী করেছে আমি বলতে পারবো না, কিন্তু আমরা যেরকম ধরুন আমি একটা দিন প্রচার কম পেয়েছি, আমার অনেক ক্ষতি হয়ে গেছে, আমি বহু মানুষের কাছে পৌঁছতে পারিনি, কিন্তু কি করব, নির্বাচন কমিশন নির্দেশ তো আমাদের মানতেই হয়েছে। মিঠুন চক্রবর্তী কমিশন বলে দিল নো রোড শো, কমিশন বলে দিল কোনো বড় প্রচার করা যাবে না, 500 জন নিয়ে ছোট জনসভা। মিঠুন চক্রবর্তীর শো, তারপরে আমি জানি না 500 পর কতগুলো শূন্য যোগ করলে সেই সংখ্যাটা দাঁড়ায়। হ্যাঁ, তৃণাঙ্কুর কিছু বলতে চান? আমরা বারবার দেখি শুধু মিঠুন চক্রবর্তী না, দিলীপ ঘোষ হেলিকপ্টার গিয়ে মিটিং করছেন, বিশাল জনসভা করছেন, এবং তৃণমূল তার থেকে আলাদা কিছু করেনি তৃণাঙ্কুর। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হয়েছে, তারপরেও সভাতে প্রচুর লোক গেছে। ভার্চুয়াল মিটিং করেছি, আমরা ভার্চুয়াল মিটিং করেছি, তারপর কোনো মিটিং হয়নি। 500 জনের বেশি হওয়ার একটা মিটিং হয়নি। ভাই আপনি কাইন্ডলি দেখাতে পারবেন না? এবং আমরা আমাদের প্রোগ্রাম ছোট করে নিই, প্রচুর মিটিং মিছিল আমরা ক্যান্সেল করে, মিছিল তো ক্যান্সেল করলেন, মিটিংও ছোট করে দিই, এবং আমরা কোন মিটিং এখানেও তুতু ম্যামাই। আমি আসবো, আমার সঙ্গে ডক্টর ভৌমিক রয়েছেন। ডক্টর ভৌমিক, আমরা সারাদিন লাগাতার এই ছবি দেখাচ্ছি যেখানে একটা মাস্ক পরাতে গেলে আমাদের দেশের সাধারণ একজন জনৈক নাগরিককে গ্রেফতার করতে হয়, কান ধরে ওঠবোস করাতে হয়। সেখানে ক্ষমতা দখলের জন্য রাজনীতিবিদরা দৌড়চ্ছেন, তাদেরকে শুধু কমিশন বলে দিলে এই 500 জনের বেশি হবে না, 500 নিয়েই করবে। আপনার মনে হয় যে এটা খুব এক্সট্রিম লেভেলে করা অবস্থান না নিলে রাজনৈতিক দলগুলো সে কথা শুনতে পারতো বা শুনতো? একেবারেই ঠিক কথা। আর পিউ, যে আমাদের রাজনীতিবিদরা যারা বসে আছে, যারা বলছে যে তারা মানুষের জন্য লড়ে, দুঃখের সাথে আমি বলি যে কোনো পার্টি হোক তারা কিন্তু করছে না সেটা। একজন আমার বন্ধু উনি বললেন যে ইলেকশন চালু তো হয়ে গেছিল ক্লাস 10-12 পরীক্ষাও চালু তো হয়ে গেছিল, বিগত বছরে অনেক পরীক্ষা সেগুলোকে তো বন্ধ করা হয়েছিল সবার কথা ভেবে। চালু তো হয়ে আসার কথা ছিল ক্লাস 10-12 পড়ুয়াদের পরীক্ষা, এমডি এন্ট্রেন্স দিয়ে আরো হাজার হাজার নতুন ডাক্তার তারা হাসপাতালে ঢোকার কথা ছিল, সিএ পরীক্ষা হওয়ার কথা ছিল, সেইগুলো সব বন্ধ হতে পারে, কিন্তু ইলেকশন বন্ধ হতে পারে না। কেন? ইলেকশন আমরা চাইছি সরকার গড়বে আর মানুষকে তারা দেখবে। সেই মানুষ আজকে কি করছে, সে অ্যাম্বুলেন্সের মধ্যে মরছে, আমাদের আজকে কিট নেই, আমরা কিটে টেস্টিং করতে পারছি না, যারা কোভিডে মারা যাচ্ছে তারা নন কোভিড হয়ে তাদের আমাদের দাহ সৎকার করতে হচ্ছে। এটার জন্য কি আমরা ইলেকশনটা চেয়েছিলাম? এই প্রশ্নটা আজকে আমি প্রত্যেকটা রাজনৈতিক পার্টিকে করছি যে একজন কি এগিয়ে আসতে পারতেন না, যে বলতেন যে না, মানুষের জন্য এটাকে 6 মাস 1 বছর পিছিয়ে দেওয়া হোক, যেই কোটি কোটি টাকা আজকে ইলেকশনের জন্য খরচা হয়েছে, সেই ইলেকশনের টাকা, ওই টাকাগুলোকে দিয়ে কি বেডগুলো তৈরি করা যেত না? কি রেমডেসিভির ইনজেকশনের কারখানা পশ্চিমবাংলায় করা যেত না? তাহলেই তো তারা মানুষের পাশে দাঁড়াতে পারতো। সেটা কি এই জিনিসটাকে আমরা তো যখন কথা বলছেন তখন রাজনীতিবিদরা কি উত্তর দেন? আমরা যাবো তাদের কাছে, কিন্তু একটু মানুষের ছবিটা দেখাই। ভ্যাকসিন নিয়ে হয়রানি কি কমলো? আমরা ঘুরে বেরিয়েছি রাজ্য জুড়ে, ছবিটা আপনাদের দেখাবো। বাড়ছে সংক্রমণ, বাড়ছে ভ্যাকসিনের চাহিদা, অসহায় মানুষ ছুটছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে, কিন্তু অনেক জায়গাতেই ভ্যাকসিনের দেখা নেই। যেমন কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ড রুবির কাছে আনন্দপুর, এখানে ভ্যাকসিনের জন্য রাত থেকে লাইন, তা সত্ত্বেও শেষমেশ হতাশ হয়ে বাড়ি ফেরা।
এখানে তো রাত 1-2 দিয়ে লাইন দিলে তবে গিয়ে 12টা সময় পাওয়া যাচ্ছে লাইন। কি করা যাবে, ভ্যাকসিন তো নিতেই হবে। কি বলবো, মানে এত লোকের যে ভিড় থাকে, ওখানে যদি 100টা টোকেন আসে তা আমাকে সেই 100টার আগে আসতে হবে, নাহলে টোকেনটা না নিলে টিকাটা পাওয়া যাবে না। মানুষের আতঙ্ক কোথায় গিয়ে পৌঁছেছে তা শম্ভুনাথ পণ্ডিতের এই ছবি থেকে স্পষ্ট। ভ্যাকসিন নিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, দূরত্ব বিধিকে একেবারেই দূরছাই। কখন ভ্যাকসিন দেবে সেই ঠিক আমরা বলতে পারছি না, তাও ঢুকাচ্ছে। এই দেখলাম এই রোদে, ঠাটা পড়া রোদে দাঁড়িয়ে আছি। কি করব, গরম ঘাম, এতে আরো অসুস্থ হয়ে যাচ্ছে। তো অনেক সময় লাগছে, অনেক অসুবিধা হচ্ছে। কি করব, ঘামাচ্ছি, খাইনি, আমার পেশেন্ট ওয়াইফ আছে ডায়াবেটিক পেশেন্ট, দাঁড়িয়ে আছি, কি করব, নিতে তো হবে। খানিকটা আলাদা ছবি এসএসকেএম হাসপাতালে, লম্বা লাইন থাকলেও অব্যবস্থা ছবি ধরা পড়েনি। আমি এসেছি আমার ওয়াইফের জন্য ফার্স্ট ডোজ নেওয়ার জন্য। আমি ফার্স্ট ডোজ নিয়ে নিয়েছি 21 তারিখ। আমাকে 50 দিন টাইম দিয়েছে, 50 দিন পরে সেকেন্ড ডোজ নেওয়ার জন্য। তো এই জন্য আমার সঙ্গে আরো 2 জনকে নিয়ে এসেছি। ক্যামেরায় সুব্রত জানা ও চিরঞ্জিত রায়ের সঙ্গে সৌজন মণ্ডল, সুশোভন ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। এই জনতার মন থেকে উঠে আসা প্রশ্নের উত্তর দেবেন আমাদের সঙ্গে থাকা উপস্থিত অতিথিরা, কিন্তু একটা ব্রেকের পর। ঠিক 2 মিনিট, এক্ষুনি ফিরছি। 5 জন অতিথি রয়েছেন যারা জনতার প্রশ্নের উত্তর দেবেন। প্রশ্ন করেছেন একজন লাইভ স্ট্রিমিং থেকে, শুভশ্রী প্রশ্ন করেছেন কোনটা বেশি জরুরি, ভোট না ভ্যাকসিন? উত্তর দেবেন আমাদের অতিথিরা। বিমল শঙ্কর বাবু শুরুতেই। গণতন্ত্রের জন্য ভোট জরুরি, স্বাস্থ্যের জন্য ভ্যাকসিন জরুরি, কোনোটাই কম জরুরি নয়। গণস্বাস্থ্যের জন্য কি জরুরি? জনস্বাস্থ্যের জন্য চেতনা জরুরি। একটু আগে একটা কথা বলি, ডাক্তারবাবু যে কথাগুলো বললেন আমি তার সঙ্গে 100% একমত। কিন্তু একটা কথা বলি, নির্বাচন ঘোষণা থেকে শুরু করে শেষ পর্যন্ত গোটাটাই করে নির্বাচন কমিশন, যে একটি সাংবিধানিক সংস্থা, এটা করবে কি করবে না দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য ইলেকশন কমিশন। আরে রাজনৈতিক দল যদি বলে বিমল শঙ্কর বাবু যে না আমরা আগে কোভিড এর কথা মাথায় রেখে আমাদের প্রচার বাদ দিয়ে দিলাম, একদিনের প্রচার বন্ধ, আমরা সব দল একসঙ্গে মিলে দাবি করলো যে ক্লাব করে দিন, তাহলে কি কমিশন না বলতো? আমরা জানি না, কমিশন জোর করতো যে না আপনাদের দফা মেনটেন করতেই হবে, আমরা জানি না। বেশ সময় সংক্ষেপ দিয়ে যান। শুনুন, আপনারা, আপনাদের কাজ হচ্ছে নিজে কিছু না করে জ্ঞান দিয়ে যাওয়া। আপনারা এইরকম জ্ঞান দিয়ে যান, সবাইকে বলুন, সবাই শুনবে, আপনাদের জ্ঞানে আলোকিত হবে। প্রশ্ন শুনে রেগে যাচ্ছেন কেন বিমল শঙ্কর বাবু? আপনি তো অধ্যাপক মানুষ, প্রশ্ন শোনার তো আপনার অভ্যেস থাকার কথা। সঙ্গে থাকুন প্লিজ। বৈশ্বনাথদা, আসলে ওনারা যুক্তি হারিয়ে ফেলে উত্তেজিত হয়ে যাচ্ছেন। আমরা পশ্চিমবাংলার সমস্ত বেসরকারি সরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহের জন্য 24x7 আমরা একটা সেন্ট্রাল কন্ট্রোল রুম চালু করেছি। 144টা ওয়ার্ডে কলকাতায় ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে। আমরা 100 কোটি টাকার একটা তহবিল তৈরি করেছি। কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করা হয়েছে এখানে টাকা দেওয়ার জন্য 4000 কোটি টাকা। এখানে তালিকা এখন বিমল শঙ্কর বাবু লম্বা দিতে পারেন। প্রশ্ন হচ্ছে তাতে দিনে 16,000 সংক্রমণ আটকানো যাচ্ছে না, বা কেন্দ্রে 3.5 লাখ সংক্রমণ আটকানো যাচ্ছে না। অনিন্দ পুলক, দেখুন আমি প্রশ্নটা একটু গোড়ায় রাখতে চাইছিলাম যে স্বাধীনতা মানে 47 সালের পর থেকে আমরা এখনো সুসভ্য নাগরিক তৈরি করে উঠতে পারিনি পশ্চিমবঙ্গে, এবং বেসিক যে কতগুলো কোড অফ কন্ডাক্ট আছে, যে মাস্ক পরতে বললে পড়তে হয়, সেটা আমরা তৈরি করতে পারিনি। রাজনৈতিক কোনো নেতা বলে দেননি যে তোমরা যে এই যে ধরো 50,000 লোক এসে যে তোমরা কেউ মাস্ক পরবে না, এটা কিন্তু কোনো রাজনৈতিক নেতা বলেন। কিন্তু এটাও বলছেন না যে এই যে এত না না তারা লড়াই করছেন, তারা কম্পিটিশন করছেন যে লাখ লোকের সভা করছি আমি, নেতাদের গর্ব যত বেশি জমায়েত। আমি ডাক্তারবাবুর সাথে ডাক্তারবাবু যেমন একটা পয়েন্ট অফ ভিউ থাকবে, আমাদেরও একটা পয়েন্ট অফ ভিউ থাকবে। আমরা কিন্তু কখনোই বলছি না যে আগে পরে এরকম একটা খেলা নয় যে ভোট আগে না ভ্যাকসিন আগে, এটা কোনো খেলা হচ্ছে না। খুব সংক্ষেপে বুঝতে হবে আমাদের অ্যাওয়ারনেসটা কোন লেভেলে নিচে নেমে। আমাদের নেত্রী, আমাদের দল বারবার বলেছে আগে মানুষের ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই, ভোট বন্ধ হোক, ভোটকে কমিয়ে দেওয়া হোক। কিন্তু যারা বাংলাকে দখল করা লালায়িত, তাদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি। বাংলায় ক্ষমতা ধরে রাখতে আপনারা চান না? একদমই নয়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনের ক্ষমতায় রয়েছেন,
সেই ক্ষমতাকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না। বিরাটপুর রাজনীতির কথা বলছেন আপনারা সবাই আমাদের সঙ্গে খুব সংক্ষেপে এক লাইনে ডক্টর ভৌমিক, এই মুহূর্তে আপনার সাজেশন মানুষের জন্য। না, আমার মনে হয় যে আমি যে পরিস্থিতি গেছে, লকডাউন দরকার। আমি সরকারের কাছে আবেদন করছি যে মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করা হোক, লকডাউন দরকার এবং ভ্যাকসিন। এই যে একটা যে করা হয়েছে, যে কেন্দ্রীয় সরকার যেটা রাজি হয়েছে। ডক্টর ভৌমিক, আমাদের হাতে সময় একদম শেষ। খুব গুরুত্বপূর্ণ কথা দিয়ে শেষ হলো আজকের এই অনুষ্ঠান। লকডাউন দরকার, মাইক্রো কন্টেনমেন্ট দরকার, না হলে চেইন ব্রেক করা যাবে না। রাজনৈতিক দলের সদস্যরা যাই বলুন না কেন, তারা রেগে যান যতই, আসল সত্যটা জনস্বাস্থ্য ভাবনার মধ্যে সেকেন্ডারি। প্রথম হচ্ছে ভোট এবং শেষ দফার ভোট এখনো বাকি, আগামীকাল শেষ দফার ভোট। তার আগে আপনাকে আমাকে তো সচেতন হতে হবে। আমরা কি সচেতন? একটা ছবি আপনাদের দেখাবো জনতার দরবারের একেবারে শেষে। বৃহস্পতিবার রাজ্যে শেষ দফার ভোট মালদা, মুর্শিদাবাদ, বীরভূম ও কলকাতা উত্তরে। সব জেলাতেই ইভিএম বন্টন কেন্দ্রে ভোটকর্মীদের ব্যস্ততা। সকাল থেকে ভিড়ে ঠাসা। ইভিএম নিয়ে বুথে বুথে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা। নিয়ে যাওয়া হচ্ছে মাস্ক, স্যানিটাইজারও। কিন্তু ইভিএম বন্টন কেন্দ্রগুলিতেই দূরত্ব বিধি শিকে। যেমন নেতাজি ইন্ডোর একেবারে ভিড়ে ঠাসা, বিধি মানার বালাই নেই। সামাজিক দূরত্বের যে কথা বলা হয়, সেই সামাজিক দূরত্বের কোনো বালাই দেখা যাচ্ছে না। যারা ভোটের সঙ্গে যুক্ত যে মানুষেরা, মনে করা হয় যে তারা সবাই শিক্ষিত মানুষ এবং তারা সচেতন মানুষ, কিন্তু সেই শিক্ষিত সচেতন মানুষদের অনেকেই মুখে মাস্ক পর্যন্ত পরে নেই, অনেকে আবার মাস্ক নামিয়ে রেখেছেন থুতনিতে। মুর্শিদাবাদের ডোমকলের ইভিএম বন্টন কেন্দ্রেও ভিড়। অনেকেই মাস্ক পরেছেন, কিন্তু কেউই দূরত্ব বিধি মানছেন না। সোশ্যাল ডিস্টেন্সিং কতটা মানা যাচ্ছে বা সামাজিক দূরত্ববিধি কতটা মানা যাচ্ছে তা নিয়ে ভোটকর্মীদের মধ্যেই প্রশ্ন উঠছে। সবটা সম্ভব হচ্ছে না, তবে যতটা পারছেন মেনে চলা সম্ভব, চেষ্টা করছি। সোশ্যাল ডিস্টেন্সিং কি মানা সম্ভব? আমরাও দেখতে পাচ্ছি, আমরাও দেখবো, অনেক সময় কার্যক্ষেত্রে করতেও হচ্ছে। বীরভূমের 3টি কেন্দ্রের ইভিএম বন্টন কেন্দ্র বোলপুর কলেজ। বুধবার সকাল থেকে ভিড়, চূড়ান্ত অসচেতনতার ছবি। গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে ভোটকর্মীরা। একদিকে যেখানে গোটা বীরভূম জেলাতেই করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী, প্রত্যেক দিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, অন্যদিকে আমরা যে বোলপুর কলেজের ছবিটা দেখছি, এখানে মোট 3টি কেন্দ্রে ডিসিআরসি সেন্টার হয়েছে। দেখতে পাচ্ছেন গা ঘেঁষাঘেঁষি করে কার্যত দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, ঠিক তাই, কিন্তু আমার উপায় নেই। অনেকক্ষণ সেই প্রায় 9টা থেকে আমি নিয়ে যে হচ্ছে না, বিএসএল আমার নাম্বার রেজিস্ট্রেশনটা না হলে কি করবো বলুন না, আগে তো নাম্বার রেজিস্ট্রেশন করতে হবে। এখানে যখন আসছে বারে বারে বলছে আমরা একটু সাইডে করে দাঁড়ান, দূরত্ব বজায় রেখে দাঁড়ান, শুনছে না। বহরমপুর গার্লস কলেজের ইভিএম বন্টন কেন্দ্রে সুরক্ষা বিধি নিয়ে মাইকিং, গোল দাগ কাটা, কিন্তু ভোটকর্মীদের মধ্যে চরম অসচেতনতা। সরকার নির্দেশ যা আছে সেই মতো পরিস্থিতির সাথে তো মানিয়ে নিতেই হবে, কিচ্ছু করার নেই। শুধু এখানে নয়, সব জায়গাতে একই অবস্থা। মালদা পলিটেকনিক কলেজেও একই অসচেতনতার ছবি। একটা কলেজ গ্রাউন্ডে এত মানুষ এসে পড়ার ফলে একদিকে যেমন সামাজিক ডিস্টেন্স, যেটা শারীরিক দূরত্ব, সেটা মেনে চলা সম্ভব হচ্ছে না, পাশাপাশি মানুষ ঘামে গরমে নাজেহাল হচ্ছে। এখানে যে হারে ভিড়, সেভাবে সামাজিক দূরত্বটা কিন্তু মেনে চলা সম্ভব হচ্ছে না, কারণ এত লোকের সমাগম। ভোট শেষের পথে, করোনার শেষ কবে? উত্তর অজানা। তা সত্ত্বেও দূরত্ববিধিকে কেন এত দূরছাই? প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা।